হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আজকের ভিডিওতে আমরা সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে বিগত বছরে অর্থাৎ 2005 থেকে 2020-তে আগত সমস্ত প্রশ্নগুলো ডিসকাস করব, যেগুলো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাতে এসেছে। এর আগে আমি অনেকগুলো চ্যাপ্টার তোমাদেরকে করিয়ে দিয়েছি, যেমন পার্সেন্টেজ, অ্যাভারেজ, লসাগু, গসাগু, ঠিক আছে। ওই ভিডিওগুলো যারা দেখতে চাও তারা ওপরের আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো, কিংবা আমার চ্যানেলে চলে যাও। চ্যানেলে একটা সেপারেটেড প্লেলিস্ট করে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস বলে। ওই প্লেলিস্ট থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। ওই ভিডিওগুলো তোমরা দেখে নাও। তার আগে ডেফিনেটলি তোমাদেরকে জানাতে চাই যে এই চ্যাপ্টারগুলো তোমরা নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে কমপ্লিট করেছো। সো রিভিশন পারপাসে ওইগুলো দেখে যাবে পরীক্ষার আগে। আজকে যে অনুশীলনীটা বা চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো সরল এবং চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে এখানে মেনশনই করা আছে 2005 থেকে 2020-তে যত যত প্রশ্ন এসছে সেগুলো এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তাহলে ভিডিওটা তোমাদেরকে একটাই কাজ থাকে, যেটা তোমাদেরকে লাইকটা করতে হবে। আর এই ভিডিওর মাধ্যমে যদি চ্যানেলে আজকে নতুন এসছো তাহলে অবশ্যই চ্যানেলটা একবার ভিজিট করো, ভালো করে কন্টেন্টগুলো দেখো। যদি তোমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। ওকে, আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে আরো কিছু সাবস্ক্রাইবার আমার সাথে যুক্ত হতে পারে, যাতে করে আমি খুব তাড়াতাড়ির মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। এটা একটা ছোট মাইলস্টোন হয় যে কোনো ইউটিউবারের জন্য। ঠিক আছে, তো এইটুকু সাপোর্ট আশা করি তোমরা আমাকে দেবে। একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও। ওকে, তো চলো দেখো। প্রথম দেখো, সরল এবং জটিল সুদ থেকে যে যে আমাদের প্রশ্ন বা সূত্রগুলো আমরা সচরাচর ইউজ করি, সেই সূত্রগুলো এখানে একবার বলে দেওয়া আছে। তো এই সূত্রগুলো একটু তাড়াতাড়ির মধ্যে আমি বলে দিচ্ছি। যারা এই জিনিসগুলো জানো তারা একটু পরে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো, আর যারা জানো না তারা একটু দেখতে পারো। ওকে, তো দেখো সরল সুদের ক্ষেত্রে কি হয়, একটা যে টাকাটা রাখি সেটাকে আমরা বলি প্রিন্সিপাল। একটা রেট নির্দিষ্ট সুদের হারে আমরা রাখি, আর একটা নির্দিষ্ট টাইমের জন্য রাখি, যেটাকে টি দিয়ে মেনশন করা হয়। আর সুদ আসল অর্থাৎ টাকাটা একটা সুদ পাই, সুদের পর অরিজিনাল যে টাকাটা ছিল তার সাথে ইন্টারেস্টটা যোগ হয়, অর্থাৎ প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টটা যোগ হয়ে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যামাউন্ট। ঠিক আছে, আর এদের মধ্যে একটা রিলেশন আছে, আই ইকুয়ালস টু কি হয়, পিআরটি বাই 100। ঠিক আছে, এটা খুব মানে ফেমাস ফর্মুলা, আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100। তো এটা সিম্পল ইন্টারেস্টে যে কোনো অঙ্কতে এই কনসেপ্টটা কিন্তু বা এই ফর্মুলাটা কিন্তু আমরা ডিরেক্ট ইউজ করব। এইবার দেখো আরেকটা এখানে ছোট ছোট ফর্মুলা এরা বলেছে, যদিও আমি এই ফর্মুলাতে কোয়েশ্চেনগুলো করাবো না, ঠিক আছে, আমি কনসেপ্টে করাই। ঠিক আছে, তাও ফর্মুলাগুলো একবার তোমরা দেখে নিতে পারো। যারা ফর্মুলাতে সচরাচর অঙ্ক করে থাকো তারা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, বাট আমি বলবো কনসেপ্ট অ্যাপ্লাই করো, ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, এত ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই। এই ফর্মুলাটা তাহলে আমরা দেখবো না, এটাও দেখবো না, ঠিক আছে, এই ফর্মুলাটাও দেখবো না। ওকে, জটিল সুদ এবার দেখো, এতদূর অবধি সরল সুদের ফর্মুলা বিভিন্ন এরা এখানে মেনশন করেছে, মানে বইটাতে, যেটা বেসিক্যালি এটা ক্র্যাক ডাব্লিউবিসিএস নয়, ক্র্যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই বইটা থেকে যে কোয়েশ্চেন গুলো আছে, অর্থাৎ এই বইটা যদি কারোর থাকে তারা এই ভিডিওটা দেখার দরকার পড়বে না, বাট যাদের এই বইটা নেই তারা এই বইটা সম্পর্কে নিশ্চয়ই জানো। এই বইটা খুবই ফেমাস, তোমাদের উপরে স্ক্রিনে দেখো আমি দিয়েও দিচ্ছি বইটার স্ক্রিনশট। সো এই বইটার থেকে যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো কিন্তু এখানে আমি করিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে, সবাই এই বইটা ফলো করে যারা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এক্সাম দেয়, তো তাদের জন্যই মানে এই ভিডিওটা এই বই থেকেই নিয়ে আমি করাচ্ছি। তো দেখো জটিল সুদ পরবর্তী ক্ষেত্রে জটিল সুদ চলে আসছে। জটিল সুদের ক্ষেত্রে কি হয় না, তুমি যে টাকাটা রাখছো সেটা সুদের পর যেটা সুদ আসল হচ্ছে, পরবর্তী বছরের জন্য সেইটা ইন্টারেস্ট এই প্রিন্সিপাল হয়ে যায়। আশা করি এই জিনিসগুলো জানো। এই জিনিসগুলো জানো বলেই আমি তোমাদেরকে আর ইন ডিটেলসে ডিসকাস করছি না। ঠিক আছে, এখানে প্রচুর ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো তোমরা দেখতে পারো যারা ফর্মুলার উপর বেস করে পরে কোশ্চেন করো। ঠিক আছে, আমি ফর্মুলার উপর বেস করে কোশ্চেন করাই না আর করাবো না। সো আমি এই জিনিসগুলো কিন্তু একদমই মানে এগুলোর পক্ষপাতী আমি নই। ওকে, তো আমরা ডাইরেক্ট এবার চলে যাই কোশ্চেনে। আমি দেখো তোমাদের জন্য কিছু স্লাইড রেখেছিলাম, বাট তারপর ভাবলাম কি যে তোমরা নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে পড়েছো, সো এইগুলোতে আবার ডিসকাস করার কোনো দরকার নেই। আমরা কোশ্চেনগুলো নিয়ে ডাইরেক্ট সেখানেই ডিসকাস করে দেবো, সেটাই বরঞ্চ বেশি হেল্পফুল হবে এবং সময়টাও তোমাদের বেঁচে যাবে। তো চলো কোশ্চেনে চলে যাই। কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, বলছে একটা গাড়ির বর্তমান মূল্য 3 লাখ টাকা। ঠিক আছে, বলছে প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 8% এবং তৃতীয় বছরে 5% হ্রাস পেলে 3 বছর পর গাড়িটির হ্রাসপ্রাপ্ত মূল্য কত হবে। ঠিক আছে, তাহলে এটা হলো একটা কিন্তু সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। তাহলে সিম্পল ইন্টারেস্টে কি হচ্ছে দেখো, প্রথমে তোমার 3 লাখ টাকার গাড়ি তোমার ছিল। ঠিক আছে, 3 লাখ টাকার গাড়ি ছিল,
বলছে এই 3 লাখ টাকার গাড়ি প্রথম বছরে তোমার 10% দাম কি হয়েছে, কমে গেছে। তাহলে 10%-এর ভ্যালু কত, দেখো অনেক ভাবে করা যায়। একটা প্রথমে তোমাদেরকে একটা মেথড অ্যাপ্লাই করে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা 10% মানে কত হয়, 1/10। তাহলে এই যে 3 লাখ টাকা ছিল তার 1/10 অ্যামাউন্ট কি হয়ে গেছে, কমে গেছে। তার মানে এই যে 3 লাখ টাকা ছিল, ঠিক আছে, 3 লাখ টাকা থেকে তিনের পর এখানে দেখো 5টা শূন্য দেওয়া আছে, তার 1/10, তার মানে কত, 1/10 মানে 30,000 টাকা, ঠিক আছে। তাহলে 30,000 টাকা কিন্তু কমে গেছে। তাহলে জিনিসটার দাম এখন কত হয়ে গেছে, এইটা, ঠিক আছে, অর্থাৎ 2,70,000 টাকা। এইটা হয়ে গেছে কি দ্বিতীয় বছরের পর, অর্থাৎ কমে গিয়ে 2,70,000 হয়ে গেছে। এইবার তার পরবর্তী বছরে দেখো কত বলেছে, পরবর্তী বছরে বলছে 8% কমে গেছে। তাহলে 2,70,000-এর যদি 8% কমে যায়, 8% কমে গেলে যে জিনিসটা দাঁড়াবে সেইটা কত হয়ে যাবে, ডেফিনেটলি তোমরা বলবে যে স্যার সেইটা 92% হয়ে যাবে। তাহলে এই 27 বা 2,70,000-এর 92%-এর ভ্যালু বার করতে হবে। পার্সেন্টেজ মানে কত হয়, 1/100। তাহলে দুটো শূন্য চলে গেল। তার মানে সিম্পলি যেটা আসবে সেটা হলো 270 আর একটা শূন্য আছে ইন্টু 92, এইটা। এবার এইটার পর পরবর্তী বছরেও দেখো কত বলেছে, যে 5% হ্রাস পেয়েছে। আচ্ছা 5% মানে কত হয়, 1/20। তাহলে যদি 20 টাকা ছিল সেটাই 1 টাকা কমে এখন কত হয়ে গেছে, 19/20 হয়ে যাবে। তাহলে এই 19/20 এটার সাথে আরো গুণ করে দাও। ওকে, তাহলে দেখো একটা শূন্য চলে গেল, 2 দিয়ে এটাকে ভাগ করলে তোমার এখানে হয়ে যাবে 135। তাহলে এইবার যেটা করতে হবে সেটা হলো 135 ইন্টু 92 ইন্টু আসছে তোমার কত, 19। এই জিনিসটা করতে হবে। এবার এইখানে এসে পড়ে অনেকে তোমরা গুণ করতে লেগে যাবে, বাট আমি বলবো না, এইখানে আমরা কিন্তু আর গুণ করব না। এই জায়গাটার পর আমরা একটা কনসেপ্ট ইউজ করব যেটাকে আমি বলি ডিজিটাল সাম কনসেপ্ট, ঠিক আছে, যেটাকে শর্টে বলা হয় ডিএস। যারা এই জিনিসটা সম্পর্কে জানো না, ঠিক আছে, তারা নিচে কমেন্ট সেকশনে জানাবে যে ডিজিটাল সাম সম্পর্কে কোনো কনসেপ্ট আগে আমাদের জানা ছিল না, আজকের ভিডিওটার পর তোমরা জানতে পেরে যাবে, ঠিক আছে। আর যারা আগে থেকে আমার চ্যানেল ফলো করছো তারা ডেফিনেটলি ডিজিটাল সাম কি সেটা তোমরা জানো। একটা ছোট্ট তোমাদেরকে কনসেপ্ট দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো, ধরো তোমাকে বললো যে 15-র সঙ্গে 15 গুণ করো, দিয়ে গুণ করে তোমাকে 4টা অপশন দিয়ে দিয়েছে। একটা বলেছে 225, তারপরে বলেছে 625, একটা বলেছে 132, তারপর আর একটা বলেছে ধরো 235। যদি তোমাকে বলছে এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে তুমি বলো। তাহলে এখানে একটা প্রসেস হয় কি, 15-র সাথে 15 গুণ করে আমি দেখে নেবো যে কত আসছে দেখি। আর আরেকটা হয় ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করে আমি বলে দেবো যে কোন অপশনটা আমার কারেক্ট হবে। তো ডিজিটাল সাম কি, ডিজিট সাম, ডিজিট মানে কি হয়, অঙ্ক, অঙ্কর যোগফল। তাহলে দেখো এখানে অঙ্ক কি কি আছে, 1 আর 5। 15 কি নিয়ে তৈরি হয়, দুটো সংখ্যা বা দুটো অঙ্ক নিয়ে তৈরি হয়, এটা দুই অঙ্কের সংখ্যা বলি আমরা। তাহলে 1 আর 5 দুটো অঙ্ক যোগ করলে এখানে আসছে 6, এখানেও আসছে 6, 6কে 6 দিয়ে গুণ করলে কত আসছে 36, ঠিক আছে, তার মানে 9 আসছে ডিজিটাল সাম, ঠিক আছে। তাহলে ডিজিটাল সাম 9, দেখো এবার কোন অপশন আসছে, এটাতে দেখো 5 আর 2 7 আর 6 13, 13 মানে 1 আর 3 যোগ করলে আসছে 4, তার মানে এই অপশনটা হবে না। এখানে দেখো 3 আর 2 5 আর 1 6, তার মানে এই অপশনটাও হবে না। তারপরে দেখো এখানে 3 আর 2 5 আর 5 10, 10 মানে 1 আর 0 যোগ করলে হয় 1, তার মানে এই তিনটে অপশন কিন্তু কাটা পড়ে গেল, এই তিনটে অপশন কোনোভাবেই হতে পারে না। এবার দেখো 225, যেটার কত ডিজিটাল সাম হচ্ছে, দেখো 5 আর 2 7 আর 2 9, যেটা কিন্তু আমার বাম পক্ষে অর্থাৎ 15 গুণিত 15 এর ডিজিটাল সাম 9 এর সাথে সমান। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝলাম, যে একটা যদি সমীকরণ বা এরকম দেওয়া থাকে যার বাম পক্ষ এবং ডান পক্ষ গুণফল আকারে থাকে, তাহলে ডেফিনেটলি তাদের ডিজিট গুলো সাম করলে কি হবে, একই জিনিস পাবো। তার মানে আমার যে এখানে যেটা পড়ে আছে, অঙ্কতে চলে আসি আমি এবার, 135 গণিত 92 গণিত 19, এই যে তিনটে ডাটা পড়ে আছে, তাহলে এই তিনটে গুণ করে এদের যদি আমি ডিজিট গুলো সাম করি, সেটা আমার উত্তরে 4টে উত্তরের মধ্যে একটার সাথে ম্যাচ করে যাওয়া উচিত, ঠিক আছে। তাহলে ওটা একটু দেখি, এখানে কত হচ্ছে, দেখো 5 আর 3 8 আর 1 9, এখানে ডিজিট সাম 9। এখানে দেখো 9 আর 2 11, 11 মানে 1 প্লাস 1 মানে 2, ঠিক আছে 2। আর এখানে 9 আর 1 কত হয় 10, 10 মানে 1 আর 0 যোগ করলে হয় 1। তাহলে এইখানে যদি তুমি গুণ করো, 9 কে 2 দিয়ে যদি গুণ করো, 9 দুগুণে কত আসছে 18, তার মানে 8 আর 1 যোগ করলে কত আসছে 9 আসছে, ঠিক আছে। 9 কে আমরা 0 বলতে পারি কখনো কখনো। তাহলে এইবার এখানে ডিজিট গুলো যোগ করার চেষ্টা করো, দেখো এখানে কত আসছে 5 আর 3 8, যদিও বি অপশন আর ডি অপশন সেম দিয়ে দিয়েছে। 5 আর 3 8 আর 2 10, ঠিক আছে। এখানে দেখো 2 আর 4 6, আর এখানে আসছে 2, এখানে 235,980 বলে একটা অপশন দেওয়া আছে, ঠিক আছে, 235,980। তাহলে দেখো 235,980, এটা দেওয়া আছে 235,000,
ঠিক আছে। এখানে দেখো ডিজিটাল সাম কত এসেছিল 9 বললাম, তাহলে 9 ডিজিটাল সাম কিন্তু অপশন বি তে চলে আসছিল। দেখো এখানে দেখো 2 আর 3 5, 5 আর 5 10, 10 আর 9 19, 19 আর 8 হয় তোমার 27, 27 এ 2 আর 7 অ্যাড করলে কত হয় 9। তাহলে এখানে দেখো ডিরেক্ট কিন্তু 9 এর সাথে 9 ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, এই অপশনটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যেটা বললাম সাধারণত এক ধরা হয়, বাট এখানে ওইসব করার কিন্তু কিছু দরকার পড়ছে না। এই জায়গাগুলো তোমরা বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে, এই জায়গাগুলো মনে রাখার কিন্তু কিছু দরকার নেই। ওকে, এই জায়গাগুলো বাদ দিয়ে দাও। যাই হোক, তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু হয়ে গেল। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। ওকে, দেখো পরবর্তী কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে এক ব্যক্তির ওজন হলো 80 কেজি। বলছে তিনি প্রাতঃ ভ্রমণ করে প্রতি বছরের প্রারম্ভে যে ওজন থাকে তার 5% ওজন তিনি হ্রাস করেন। ঠিক আছে, বলছে 3 বছর পর ওই ব্যক্তির ওজন কত হবে। খুব ভালো কোয়েশ্চেন। দেখো তাহলে আমার যদি লেট সাপোজ আমি যদি বলি যে আমার 5% করে প্রত্যেক বছর আমি হেঁটে হেঁটে কমাই, তার মানে কি এখানে বলেছে দেখো প্রতি বছরের প্রারম্ভে যে ওজন থাকে তার থেকে কমে যায়। তার মানে কি এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা লাগবে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা লাগবে। কি হবে, ধরো জিনিসটা কি বলতে চাইছে যে ধরো প্রথমে কোন একটা বছরের শুরুতে আমার 100 কেজি ওয়েট ছিল, তাহলে প্রথম বছর আমি 5% কমাবো, তাহলে 5% কমানোর পর দ্বিতীয় বছরের শুরুতে আমার এজ বা ওয়েট কত হয়ে যাবে 95 কেজি। পরবর্তী ক্ষেত্রে যে 5%টা কমাবো সেটা কিন্তু 95 কেজির উপর 5% কমবে। এইভাবে কিছু একটা ওজন হবে, তারপরে আবার 5% কমে একটা কিছু ওজন দাঁড়াবে। তো সেইটা বলছে ইনিশিয়াল স্টেজে যদি আমার 80 কেজি থাকে তাহলে সেটা কত হবে সেটা তুমি বলো। তো এখানে আমরা একটা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলাটা কি হবে, যেটা আমরা ছোট থেকেই জেনে আসছি, যে 80 আছে আর 1/r-100/n করি। তাহলে এখানে দেখো আর মানে কত 5% করে কমছে, তাহলে 80 ছিল ইনিশিয়াল, আর 5% মানে 5/100 করে দাও, আর 3 বছরে কমে কত দাঁড়াবে এটা বার করে দাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো 80, এটা দেখো যদি আমরা ক্যালকুলেশন করি 1/20 আসছে, তাহলে 1 - 1 এর 20 তার মানে 19/20। সেটা কবার আছে 3 বার। ঠিক আছে, 3 বার 19/20। জাস্ট এইটা আমাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। এবার দেখো 20 দিয়ে এটা কাটলে হয় 4, 4 দিয়ে এটা কাটলে হয় 5। ঠিক আছে, তাহলে উপরে আসছে 19 গণিত 19 গণিত 19 ডিভাইডেড বাই নিচে আসছে 100। তাহলে 19 19 কত হয়, 19 19 হয় 361 ইন্টু 19 বাই আমরা বলতে পারি 100, বা বলতে পারি উপরের দিকে যাচ্ছি 3.61 ইন্টু 19। তাহলে কত হয় দেখো 19 3 কত হবে 57, প্লাস এই গুণটা করতে হবে, তাহলে 57 সাথে আরো দেখো 19 5 95, বা 19 19 একে 19 এর 9 হাতে রইলো 1, 19 6 কত হয় 20 6 হয় তোমার 120, সেখান থেকে 6 বাদ 114, 114 আর এখানে কত ছিল 1 115, তার মানে 11.59। ঠিক আছে, তাহলে 57 আর 11.59 অ্যাড করলে কত হবে 68.59। এত কেজি হয়ে যাবে কিন্তু 3 বছর পর। ঠিক আছে, তাহলে দেখো এই গুণের ক্যালকুলেশন এগুলো কিন্তু তোমাদেরকে একটু শিখতে হবে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক বলো না কেন এখানে কিন্তু একটু ক্যালকুলেশন জটিল আসে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করে বেরিয়ে যাব, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ক্যালকুলেশনটা করতেই হবে, কোনো উপায় আমাদের নেই। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 3 কি বলছে, বলছে চক্রবৃদ্ধি হারে কিছু টাকা বলছে 2 বছরে 800 টাকা হয় এবং 3 বছরে 864 টাকা হলে সুদের হার কত। তাহলে দেখো 2 বছরে যদি 800 টাকা হচ্ছে তো 2 বছরের শেষে ভ্যালুটা কত হয়েছে 800। ঠিক আছে, এটা 2 ইয়ার্স আফটার, আর ঠিক তার পরের বছরেই ওই টাকাটাই 864 টাকা হয়ে গেছে, এটা তাহলে 3 ইয়ার্স আফটার। ঠিক আছে, তাহলে বলো 2 বছরের এন্ড থেকে 3 বছরের মধ্যে টাকা বেড়েছে কত, ডেফিনেটলি বলবে 864 মাইনাস 800 দ্যাট ইজ 64 টাকা। তাহলে এই যে 64 টাকা বাড়লো এটা কি হয় চক্রবৃদ্ধি সুদের উপর সময় কি হয়, এই যে সুদটা থাকে সেই সুদের উপর কি হয় ইন্টারেস্ট চাপে। তাহলে 800 টাকার উপর 64 হয়েছে, তাহলে 800 টাকার কত পার্সেন্টেজ 64, এটা জাস্ট তোমাদেরকে বার করতে হবে। তো দেখো 800 টাকা ডেফিনেটলি বলবে 8%, স্যার 8% মানে কত হয় 64। ঠিক আছে, তাহলে 8% হয়ে যাবে। কি করে করলাম দেখো 800 8%, কারণ 800 গণিত 8% মানে কত হয় 1/100, তাহলে 100 দিয়ে দুটো শূন্য চলে যেত 8 আর 8 কত হয়ে গেল 64।
তাহলে দেখো ওই টাকাটা চলে আসছে। তাহলে এইখান থেকে আমাকে ওরালি ক্যালকুলেশনটা করার চেষ্টা করতে হবে। দেখো এই জিনিসটা কিন্তু এইগুলো তোমাদের প্র্যাকটিস হতে হতে কিন্তু হয়ে যাবে। এখন যেহেতু প্র্যাকটিস করছো তাই আমি ডিরেক্টলি তোমাদেরকে কিন্তু চেনা শেখাচ্ছি, ঠিক আছে? বাই প্রসেস না গিয়ে এই কোয়েশ্চেনগুলো কিন্তু দেখেই আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা হবে, ঠিক আছে? কারণ এটাই হলো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করার স্মার্টেস্ট ওয়ে। তোমরা অনেকেই হয়তো বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে করো, বাট জিনিসগুলো অনেক লেন্দি হয়, জিনিসগুলো কিন্তু অতটাও লেন্দি নয়। একটু যদি আমরা চোখ ঠিকঠাক খোলা রাখি এবং অপশনগুলো যদি দিকে তাকাই, তাহলে পরে কিন্তু জিনিসগুলো ইজিলি ট্যাকল করা যায়। এবার চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, বলছে সরল সুদে একটা মূলধন 3 বছরে সুদে আসলে 6,900 টাকা হলো, বেশ, এবং 6 বছরে 7,800 টাকা হলো, খুব ভালো কথা। বলছে সুদের শতকরা পরিমাণ কত, বেশ। দেখো 3 বছরে সুদে আসলে কত হয়েছে, 6,900 টাকা। তার মানে আমি বুঝতে পেরেছি যে আমার যদি সুদ ছিল, বা একটা কাজ করো, সুদ না লিখে এটাকে বলো আসল, ঠিক আছে? তাহলে আসল কিছু আমার ছিল, তার সাথে 3 বছরের আমি কি করেছি 3 ইয়ার্স 3 বছরের ইন্টারেস্ট বা 3 বছরের সুদ যেটাই তোমরা বলো, এইটা যোগ করে টাকাটা কত হয়েছে 6,900 টাকা। পরবর্তী ক্ষেত্রে আসলটা তো ছিলই, আসলটার সাথে 6 বছরের সুদ যোগ হয়ে ওই টাকাটাই কত হয়েছে 7,800 টাকা। এটাকে ইকুয়েশন 1 বলো, এটাকে ইকুয়েশন 2 বলো। এই জিনিসটা কিন্তু ওরালিও করতে পারতাম আমি, বাস জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি লিখে লিখে করছি। আমি ডিরেক্টলি এখানে বলে দিতে পারতাম যে 3 বছরের সুদ 900 টাকা, 1 বছরের সুদ 100 টাকা, ঠিক আছে? তাহলে সুদের পরিমাণ কত ডিরেক্টলি এখান থেকে বলা যেত। তাহলে আমি জাস্ট করে দিচ্ছি একবার, দেখো। প্রথমে মুখে বলে দিই তোমাদেরকে, কোশ্চেনটা মুখোমুখি কি করে করবে, আচ্ছা একবার বলে দিই তারপর বলছি। দেখো তাহলে এখানে যদি আমরা 2 থেকে 1 বাদ দিই, ঠিক আছে, 2 - 1 করি, তাহলে দেখো আসল আসল কেটে যাবে, 6 থেকে 3 গেলে হবে 3 ইয়ার্স ইন্টারেস্ট। 3 বছরের সুদ কত হবে 7,800 থেকে 6,900 বাদ, তার মানে 900 টাকা। তাহলে আমি এখান থেকে 1 বছরের সুদ সমান বলতে পারি যে 900/3, দ্যাট ইজ 300 টাকা, ঠিক আছে? তাহলে 300 টাকা 1 বছরের সুদ। তার মানে এই যে টাকাটা বলেছে 3 বছরে সুদে আসলে 6,900 টাকা হয়েছে, তাহলে এখানে কি আছে, আসল টাকাটা আছে, তার সাথে 3 বছরের সুদ ঢুকে আছে। আচ্ছা 3 বছরের সুদ আমরা এখানে কত দেখলাম 900 টাকা। তার মানে এই যে 6,900 টাকা, এটা কি আছে, আসল আছে, তার সাথে 900 টাকা যুক্ত হয়ে 3 বছরের সুদ কত 900, এটা যুক্ত হয়ে কত হয়েছে 6,900 টাকা। তাহলে ডেফিনেটলি তুমি বলে দেবে যে আসলটা স্যার 6,000 টাকাই ছিল ডেফিনেটলি, ঠিক আছে? কারণ এই 6,000-এর সাথে এই 900 টাকা যোগ হয়েই তো 6,900 টাকা হয়েছে। তাহলে আসল যদি 6,000 টাকা হয়, সেই আসলের 1 বছরের সুদ কত হচ্ছে 300 টাকা। তাহলে আমরা সুদের হার কি করে বার করে দেবো, যে সুদ ডিভাইডেড বাই আসল ইন্টু 100। এটাও যারা বুঝতে না পারলে, ঠিক আছে, এটাও যারা বুঝতে না পারলে তারা এই ফর্মুলাটা ইউজ করো। ইন্টারেস্ট ইকুয়াল টু আমরা কি জানি PRT/100, ঠিক আছে? তাহলে এখানে প্রিন্সিপাল কত 6,000, রেট পার্সেন্টেজ আমাকে বার করতে বলেছে, টাইম 1 বছর, 100, ইন্টারেস্ট কত 300। তাহলে এগুলো বসিয়ে দাও, দেখো 300 ইকুয়াল টু প্রিন্সিপাল কত আছে 6,000, ওকে, রেট পার্সেন্টেজ বার করছি 1 ডিভাইডেড বাই কত করব 100। তাহলে এইটাই দেখো এখানে কিন্তু ঘুরে ফিরে এলো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা এখানে ক্যালকুলেশন করে নাও। আর আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু 300 ইন্টু 100 বাই 6,000। দেখো দুটো শূন্য চলে গেল, 60 দিয়ে এটা কাটলে হয় 5। তাহলে 5% হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। 5% কোন অপশন আছে, অপশন ডি, ঠিক আছে? দেখো এইটা গেল লং মেথড। এবার এই কোশ্চেনটাকে আমি ডিল করব একটু শর্টার মেথডে, ওকে? এটাকে আমি গ্রিন কালারের হাইলাইটার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু ওরালি করা যেত। কি করে ওরালি করা যেত, দেখো সরল সুদে 3 বছরে সুদে আসলে বলছে 6,900 টাকা হচ্ছে, 6 বছরে আবার 7,800 টাকা হচ্ছে। তাহলে ডেফিনেটলি 3 বছরেই এই যে 6,900 থেকে 7,800 হলো, অর্থাৎ 3 বছরে কত টাকা বাড়লো 900 টাকা। তার মানে আবার সরল সুদে কি হয়, প্রতি বছর সুদটা সেম হয়, প্রতি বছর সুদটা সেম হয়। তা 3 বছরে যদি 900 টাকা বাড়ে, তাহলে 1 বছরে কত বাড়বে, ডেফিনেটলি 300 টাকা। বেশ, এবার দেখো 6,900 টাকা 3 বছরে বেড়ে হয়েছিল, তাহলে 3 বছরে বেড়েছিল কত 900 টাকা। তাহলে আমি যদি 6,900 থেকে 900 টাকা কমিয়ে দিই, তাহলে 6,000 টাকা হয়ে যাবে আমার প্রিন্সিপাল, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল পেয়ে গেলাম 6,000 টাকা। 1 বছরের সুদ কত এরা বলে দিয়েছে, দেখো 1 বছরে আসছিল কত 300, ইন্টু 100 করে দিলেই তো আমার রেট পার্সেন্টেজ বেরিয়ে যায়। তাহলে এটা কিন্তু মুখেই করা যায়। তাহলে দেখো এটা কাটলে এখানে হয়ে যাচ্ছে তোমার 20, আর 20 দিয়ে এটা কাটলে হয়ে যাবে 5%।
5% হয়ে যেত এই প্রশ্নটা সঠিক উত্তর, যেটা কিন্তু ওরালি করে যাওয়া যেত। ওকে, তো অনেক প্র্যাকটিস করলে পরে কিন্তু এই জিনিসগুলো মুখোমুখি করার দক্ষতা তোমারও চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ তোমারও চলে আসবে, তো তার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নতে। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে একটা মূলধন সরল সুদে 3/2 গুণ হয়। ঠিক আছে, একটা মূলধন সরল সুদে 3/2 গুণ হয় 5 বছরে এবং 960 টাকায় পরিণত হয় 6 বছরে। বেশ, বলছে মূলধনের পরিমাণ কত হতে পারে। ঠিক আছে, তাহলে 3/2 গুণ হয় 5 বছরে। আচ্ছা, তোমাদেরকে একবার লং মেথডে বলে দিই প্রথমে, তারপর শর্ট মেথডে বলবো। তো একবার শর্ট মেথডে বলে দিই, অনেকে যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারবে ডেফিনেটলি। তো দেখো বলছে কোনো মূলধন সরল সুদে 3/2 গুণ হয়। 3/2 গুণ হওয়ার কথাটার মানে কি? 3/2 মানে কি হয়? 1.5 গুণ হয়। অর্থাৎ 100 টাকা যদি আমার সার্টেন রাখা ছিল, সেইটা বেড়ে কত হয়ে যায়? 150 টাকা হয়ে যায়। ঠিক আছে, 150 টাকা হয়ে যায়। কত বছরে? এই টাইমটা কত লাগে? 5 ইয়ার্স লাগে। কত বছর লাগে? 5 ইয়ার্স। অর্থাৎ আমি সুদ কত পাই? 50 টাকা। তাহলে 100 টাকায় 50 টাকা সুদ পেতে আমার 5 বছর সময় লাগে। এবার বলছে আবার 960 টাকায় পরিণত হয় 6 বছরে, কিন্তু তার পরবর্তী বছরটাতেই কত হয়ে যাচ্ছে? তাহলে 5 বছরের সুদ যদি 50 টাকা হয়, তাহলে 5 বছরের সুদ যদি 50 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? ডেফিনেটলি বলবে 10 টাকা। ঠিক আছে, বলে দেবে। এবার তাহলে এই 100 টাকা যদি প্রথমে ইনিশিয়ালি ছিল, তাহলে সেইটা 6 বছরে কত হবে বলো? 5 বছরে 150 টাকা হচ্ছে, প্রতি বছর 10 টাকা করে সুদ পাবো, তাহলে 6 বছরে ডেফিনেটলি তুমি বলবে স্যার 60 টাকা সুদ পাবো। তাহলে ওই জিনিসটা বেড়ে এবার সুদ আসলটা কত হয়ে যাবে? 160 টাকা। তাহলে এটাই যদি হয়, দেখো এই 160 টাকাটার ভ্যালুই কোশ্চেনে কিন্তু 960 বলে দিয়েছে। অর্থাৎ 160 এর ভ্যালুটাই কত? 960। আমাকে জিজ্ঞেস করছে মূলধনের পরিমাণ, তাহলে আমি মূলধন কত ধরেছিলাম? 100 টাকা। তাহলে 160 ইউনিটের ভ্যালু যদি 960 হয়, তাহলে বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি কত গুণ হচ্ছে? 6 গুণ হচ্ছে। ঠিক আছে, টাকাটা তাহলে অরিজিনাল মূলধনটাও কত গুণ হবে? 6 গুণ হবে। তাহলে 100 সাথে 6 গুণ করলে কত হয়? 600 টাকা। তাহলে এটা গেল ওরালে করার টেকনিক। ওকে, এবার যারা ওরালি করতে পারবে না তাদের জন্য আমি লং মেথডেও বলে দিচ্ছি। তো লং মেথডটা দেখো এইখানে আমি ব্লু কালারের বলে দিচ্ছি এই সাইডে। দেখো কোনো মূলধন যদি সরল সুদে 3/2 গুণ হয় 5 বছরে এবং 960 টাকায় পরিণত হয় 6 বছরে, তাহলে মূলধনের পরিমাণ কি করে বার করবে? তোমরা একটা কাজ করতে পারো, প্রথমে মূলধনটাকে 2x ধরে নাও। ঠিক আছে, প্রথমে মূলধন 2x, তাহলে 2x এর 3/2 গুণ হয়ে যায় 5 বছর পর, তার মানে 2 দিয়ে কাটাকুটি করলো 3x হয়ে যায়। 3x হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রথমে 2x ছিল, পরবর্তী ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 3x হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত হলো? x টাকা। ডেফিনেটলি 2x টাকা ছিল, বেড়ে এখন 3x হয়ে গেছে, তাহলে x টাকা ইন্টারেস্ট। তাহলে 5 বছরের ইন্টারেস্ট আমরা বলতে পারি যে x টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে? x/5 টাকা। আর এরা বলছে 6 বছর, তাহলে 6 বছরের ইন্টারেস্ট কত হবে? 6x/5 টাকা। বেশ, এটা গেল ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত হবে? 6 বছরের শেষে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু কি হবে? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল ছিল আমার 2x টাকা, আর ইন্টারেস্ট হিসাবে আমি পেলাম 6x/5। এটা যোগ করো, তাহলে দেখো 5 দুগুণে 10 আর 6 16x/5। 16x/5 টাকা আমি অ্যামাউন্ট হিসাবে পাবো। এই 16x/5 এর ভ্যালুটাই কোশ্চেনে কত দিয়েছে? 960 টাকা। ওকে, তাহলে 16 দিয়ে এটা কাটলে কত হয়? 60। বা x সমান কত এলো? 300। তাহলে আমি মূলধন কত ধরেছিলাম? মূলধন দেখো ধরেছিলাম 2x। তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু 300, যেটা সমান কত আসছে? 600। তাহলে এভাবেও তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট। তাহলে দেখো দুটো মেথডেই তোমাদেরকে বলে দিলাম, একটা হলো লং মেথড আর একটা হলো শর্ট মেথড। ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো। 6 নম্বর কোয়েশ্চেন কি বলছে? বলছে একজন লোক বার্ষিক 10% সুদে 400 টাকা ধার নেয়। ঠিক আছে, বলছে 1 বছর পরে বার্ষিক 12% সুদে 500 টাকা ধার নেয়। বেশ, বলছে উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ যে সময়ে একই হবে, প্রথম ধারের সময় থেকে যদি আমরা হিসাব করি তাহলে কত হবে? তাহলে দেখো এই কোয়েশ্চেনটা কেমন করে করবে। দেখো প্রথমে 10% সরল সুদের হারে 400 টাকা ধার নেয়, কত সময়ের জন্য নিচ্ছে সেটা কিন্তু বলা নেই। তাহলে আমি মনে মনে ধরে নিলাম যে 400 টাকা যদি আমি ধার নিই, তাহলে 10% সরল সুদের হারে প্রথমে আমার টি টাইম জুড়ে সুদ লাগবে। তাহলে 400 ইন্টু 10 ইন্টু টি বাই 100, এটাই হবে p/t/100। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এইটা সমান হবে যখন, কখন সময় সমান হবে না, যদি আমি 500 টাকা ধার নিই এবং সেটাকে 12% হারে যদি সুদ দেয়, তাহলে দেখো টি টাইম প্রথমে ছিল, এবার পরবর্তী যে টাকাটা নিচ্ছ সেটা 1 বছর পর নিচ্ছ তুমি, অর্থাৎ এই সুদটা 1 বছর কম খাটবে, অর্থাৎ t-1 বছর ধরে খাটবে, বাই 100 হবে। বাস, এইখান থেকে জাস্ট তোমাকে বার করতে হবে যে টাইমটা কত বছর হবে। ঠিক আছে, তাহলে দেখো 100 100 কাটা গেল, 500 দুটো শূন্য, 400 দুটো শূন্য কেটে দাও। এখানে আসছে 2 দিয়ে যদি কাটো এটা হয় 6। ঠিক আছে, আর এটা হয় 5।
তার মানে এখানে আসছে তোমার 20t, 5 ইন্টু 4 মানে 20t ইকুয়ালস টু আসছে, এটা বা দাও, ঠিক আছে, 20t ইকুয়ালস টু এখানে আসছে 30t মাইনাস 6 5 30, 30। ওকে, অর আমরা বলতে পারি যে 10t ইকুয়ালস টু মাইনাস 30, এখানেও মাইনাস 10t হবে, তাহলে মাইনাস মাইনাস চলে গেল, t ইকুয়াল টু হলো 30/10 সমান কত এলো 3 ইয়ার্স। তাহলে 3 বছর পর কিন্তু সুদটা কি হবে সমান হবে। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, বলছে এক ব্যক্তি 1 জানুয়ারি 2500 টাকা ব্যাংকে জমা দিয়ে 2 মাস পর 1000 টাকা তুলে নেয়। যদি সুদের হার 4% হয় তবে বছর শেষে সুদ হিসাবে সে কত টাকা পাবে তোমাকে বার করতে বলেছে। তাহলে দেখো 2500 টাকা যদি আমি প্রথমেই ব্যাংকে রেখেছিলাম, ঠিক আছে, 2500 টাকা প্রথমেই রেখেছিলাম, রেট পার্সেন্টেজ কত করে আছে 4%, ঠিক আছে, রেট পার্সেন্টেজ 4 করে আছে। আচ্ছা টাইমটা কত, প্রথমে দেখো 2500 টাকা যখন আমি রাখি সেটা 2 মাস পর 1000 টাকা তুলে নিই, তাহলে এই 2500 টাকাটা 2 মাস ছিল ডেফিনেটলি, তো 2 মাস মানে আমি বলতে পারি 2/12 ইয়ার্স, ঠিক আছে, এটা বলতে পারি 2/12 ইয়ার্স বাই কত হবে PRT/100, এটা হলো। পরবর্তী ক্ষেত্রে পরবর্তী 10 মাসের ক্ষেত্রে কি হচ্ছে, 2500 টাকা থেকে 1000 টাকা তুলে নিয়েছি, তার মানে এখন কত টাকা আছে 1500 টাকা আছে। 1500 টাকা ক মাসের জন্য কত পার্সেন্ট হারে 4% হারে, ঠিক আছে, টাইম কত আছে 10 মাস, 10 মাস মানে কত 10/12 বছর, ঠিক আছে, এটা ইয়ার্স বাই কত হবে 100। জাস্ট এইটা ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে। দেখো দুটো শূন্য কাটা পড়ে গেল, তার মানে 25 ইন্টু 4 100, আর এটা 100/6, তাহলে এটা এলো 100/6 প্লাস এইখানটায় কত আসছে দেখো দুটো শূন্য কাটা পড়ে গেল, 15 4 60, 60 মানে এটা 600/12 আসছে, ঠিক আছে, 600/12, তাহলে এইখানটা দেখো 100/6 প্লাস এটা আমরা বলতে পারি 300/6, তাহলে এখানে আসছে কত 400/6 বা বলতে পারি 200/3, এত টাকা। 200/3 মানে কত 66 পূর্ণ 2/3 টাকা, ঠিক আছে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে, বলছে কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা এবং তারপর আরো 5 বছরে যদি তুমি রাখো তাহলে 1020 টাকা যথাক্রমে সুদ আসল হিসেবে হয়। তার মানে আমি একটা বলতে পারি যে আসল আমার কিছু ছিল, আগে একটা অঙ্ক এরকম করেছি, আসল প্লাস 2 বছরের সুদ, এটা সমান কত আছে 720 টাকা হয়েছে। আর পরবর্তী ক্ষেত্রে হলো কি না আসল প্লাস 5 বছর, তাই তো 5 বছরের সুদ ইকুয়ালস টু কত হয়েছে 1020 টাকা। তাহলে এখান থেকে বলো এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে আসলটা কেটে যাবে, 5 থেকে 2 গেলে হয় 3 বছরের সুদ, 1020 থেকে 720 গেলে হবে তোমার 300 টাকা। 3 বছরের সুদ কত হলো 300 টাকা, তাহলে 1 বছরের সুদ আমি বলতে পারি ডেফিনেটলি 100 টাকা হবে। 3 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। এবার এইটা বেরোনোর পর দেখো এখানে বলেছে কি 2 বছরের জন্য 720 টাকা হচ্ছে, তাহলে 2 বছর পর যে টাকাটা সুদ আসল বাবদ 720 টাকা হয়েছে সেখান থেকে যদি আমি 2 বছরের সুদ, 1 বছরের সুদ কত 100 টাকা, তাহলে 2 বছরের সুদ কত হবে ডেফিনেটলি 200 টাকা, তাহলে এই 200 টাকাটা যদি বাদ দিয়ে দিই তাহলে আসছে কত 520 টাকা। এইটাই কিন্তু আমার প্রিন্সিপাল বা পি বলতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এই এত টাকায় আমার অরিজিনালি ছিল, এবার এইটাই আমি 1 বছরের সুদ কত পাচ্ছি 100 টাকা, তাহলে আমার রেট পার্সেন্টেজ কি হবে না 100 টাকা পাচ্ছি কত টাকাতে 520 টাকার মধ্যে, ইন্টু আমাকে করতে হবে 100%, ঠিক আছে। জাস্ট এইটা ক্যালকুলেশন করো, একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে যদি কাটো এটা 5, এটা হবে তোমার 26, ঠিক আছে, আবার যদি 2 দিয়ে কাটো এটা হবে 50, এটা হবে 13, তাহলে এখানে দেখো 50 ইন্টু 5 তার মানে হলো 250/13, এটা জাস্ট ক্যালকুলেট করতে হবে। তো দেখো এখানে 20%-এর থেকে একটু কম হবে কারণ 13 দুগুণে 60 হয়, ঠিক আছে, 20%-এর থেকে একটু কম, 20%-এর থেকে একটু কম মানে 19 পয়েন্ট সামথিং কিছু যাবে, ঠিক আছে, তাহলে এই অপশনটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এবারে অপশন এখানে ডেফিনেটলি কোথাও কিছু দেওয়া নেই, 5% হবে না, 15% হবে না, 10% হবে না, নিয়ার অ্যাবাউট 20% দেওয়া আছে, তাহলে 20%টা আমি অ্যাকচুয়ালি এখানের অপশন অনুযায়ী টিক করে কিন্তু পেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি কিন্তু পুরোপুরি 20% আসছে না, 19 পয়েন্ট সামথিং আসছে, বাট এখানে যেহেতু অপশনে দেওয়া নেই আমরা 20% ক্লিক করে আগের অঙ্কটাতে চলে যাবো। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার 9 বলছে 10% সরল সুদের হারে কোনো টাকার 3 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হলো 31 টাকা, তাহলে বলছে টাকার পরিমাণ কত, তো এটা তো মুখোমুখি করা যায়, উত্তর কত হবে 1000 টাকা।
কি করে করলাম দেখো তোমাদেরকে বলে দিই। এই যে 10% সরল সুদের হারে দিয়েছে না, এটার জন্য যে ডেটাগুলো হয় সেগুলো কিন্তু মনেই রাখা যায়। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে 10% হারে যদি আমি কোনো টাকা সরল সুদে রাখি, অর্থাৎ ধরো 100 টাকা যদি আমি রেখেছি, তাহলে 100 টাকা যদি আমি রাখি, 100 টাকার প্রথম বছরে সরল সুদ কত হবে? 10 টাকা। দ্বিতীয় বছরেও যদি আমি রাখি, তাহলে দ্বিতীয় বছরে সরল সুদ আবার 10 টাকা হবে। তাহলে টোটাল সুদ কত হয়ে যাবে? 2 বছরের শেষে 10 আর 10 20 হয়ে যাবে। তৃতীয় বছরেও যদি রাখি, তৃতীয় বছরেও কিন্তু আমি 10 টাকা হিসাবেই সুদ পাবো, অর্থাৎ এটা অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, এটা অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার। তাহলে বুঝতে পারলে এখানে কত হচ্ছে? 10 টাকা সুদ, এখানে 10 প্লাস 10 20 টাকা সুদ, এখানে 10 প্লাস 10 অর্থাৎ 30 টাকা সুদ। এটা হলো সরল সুদের ব্যাপারের ক্ষেত্রে হয়। বাট কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়? যদি তুমি 100 টাকা রাখো, তার উপর 10% বাড়বে, প্রথমেই 10% বাড়লো, টাকাটা বেড়ে 110% মানে 10 টাকা, অর্থাৎ বেড়ে কত হলো? 110 টাকা। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে আবার 10% বাড়বে, বাট ওই 10%টা কিন্তু 110 টাকার উপর বাড়বে। তাহলে 110-এর 10% কত হয়? 11 টাকা। তাহলে এখানে আমি 11 টাকা যোগ করবো, তাহলে 110-এর সাথে 11 যোগ করলে কত হয়ে যাবে? 121 টাকা। ঠিক আছে, 121 টাকার উপর আবার পরবর্তী ক্ষেত্রে 10% বাড়বে। যখন 10% বাড়বে, 121-এর 10% তার মানে কত হবে? 12.1 টাকা। তাহলে 12.1 যোগ করলে তোমার হয়ে যাবে 133.1 টাকা। ঠিক আছে, এইটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। আর এখানে 30 টাকা সুদ, তার মানে সুদ আসলটা কত হয়ে যাবে? 100 প্লাস 30 অর্থাৎ 130 টাকা। তাহলে ডেফিনেটলি 3 বছরের পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি সুদে হচ্ছে 133.1 টাকা, আর সরল সুদে হচ্ছে 130 টাকা। তার মানে পার্থক্য কত হচ্ছে বলো? 133.1 মাইনাস 130, তার মানে সিম্পলি 3.1 টাকা। তাহলে 3.1 টাকার ডিফারেন্স ক্রিয়েট হলো 3 বছরের সুদের, যখন আমি আসলটা কত ধরলাম? যখন আমি আসল ধরেছি কত? 100 টাকা। অর্থাৎ আমি বলতে পারি যে 3.1 সুদের পার্থক্য হলো চক্রবৃদ্ধি এবং সরল সুদের মধ্যে, যখন আমার আসল কত? 100 টাকা। এরা বলেছে যে 31 টাকা পার্থক্য কখন হবে? যখন আসল কত হবে? তো দেখো 3.1 কে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে 31 চলে আসে। তার মানে 100-কেও যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে আমার উত্তর চলে আসবে, যেটা কত হয়? 1000 টাকা। তাহলে 1000 টাকা হয়ে গেল এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। এবার আমি কি করে ডাইরেক্ট বলে দিলাম প্রথম দেখাতেই যে এটা 1000 টাকা হবে? তো দেখো এটার ক্ষেত্রে 10%-এর ক্ষেত্রে কিন্তু আমার ডাটাগুলো মনে থাকে, অর্থাৎ 2 বছরের ক্ষেত্রে যদি আমাকে বার করতে বলে তাহলে আমি সিম্পলি বলবো যে চক্রবৃদ্ধি সুদ কত হবে 2 বছরে? 21%। 3 বছরে কত হবে না? 33.31, ঠিক আছে, বা 30.31, 33.31%, ঠিক আছে। তারপরে কত হবে? 46.44, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু 4 বছরের, এইগুলো কিন্তু আমার মনেই থাকে, ঠিক আছে, ওই জন্য আমি এখানে বলে দিতে পারি। বেসিক্যালি এগুলো 11 স্কোয়ার টার্মে চলে। এটা হয় 121, তারপরটা হয় 1331, তারপর হয় 14461, এরকম হয়, ঠিক আছে। জাস্ট এগুলো পরপর 11 স্কোয়ার, 11 কিউব, 11 ফোর, এই প্রথমটা হয় না, এই বাকিগুলো হয় আমাদের ইন্টারেস্ট, ঠিক আছে। 21 মানে 21, 331, দেখো 44, এটা 44.61 হবে, ঠিক আছে, এটা 44 হবে। যাই হোক, এরকম প্যাটার্নে কিন্তু চলতে থাকে। ওকে, তো চলে যাব পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলছে যে যদি সরল সুদের হারে কোনো আসলের সুদ 9/12 অংশ হয় এবং সুদের হার ও বছরের সময়ের সাংখ্যমান সমান হয়, তবে সুদের হার কত হবে? দেখো কি করে করবে এটা। এটা আমরা ধরে নিই যে ইন্টারেস্ট ইকুয়াল টু, আমরা ফর্মুলা যেটা জানি সেটাই বসাই, পি ইন্টু আর ইন্টু টাইম বাই 100, এটা আমরা জানি। তাহলে এখানে কি বলেছে দেখো, সুদ বলেছে কিসের? সরল সুদের হারে কোনো আসলের সুদ 9/12 অংশ হয়। তাহলে আসলের 9/12 অংশ, তাহলে এখানে আই মানে আমরা বলতে পারি যে প্রিন্সিপাল ইন্টু 9/12 ইকুয়ালস টু বলেছে প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্টেজ ইন্টু কি বলেছে দেখো, সুদের হার আর বছরের সাংখ্যমান সমান। তাহলে আমরা যদি সুদের হারকে আর ধরি তাহলে বছরও আমার বলছে আরই হবে, বাই কত বলেছে? 100। তাহলে এখান থেকে দেখো পি পি কাটা পড়ে গেল, অর আমরা বলতে পারি যে আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 100টা এখানে গুণ হয়ে যাবে, তার মানে সিম্পলি হয়ে যাচ্ছে 900/12। 900/12 এটার কাটাকুটি করো, 7/12 = 84, ওকে, 6, তাহলে 7/12 = 84, 6 শূন্য 12 5 60। তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত এলো? 75। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে? √/75।
তাহলে রুট ওভার অফ 75 কত হয় দেখো, 8 8 64 হয় আর 9 9 81 হয়। তাহলে 8 8 64 আর 9 9 81, তার মানে 64 মানে 8 আর 9 এর মাঝামাঝি কিছু হওয়ার কথা। বাট দেখো এখানে উত্তর মিলছে না, তো ডেফিনেটলি অঙ্কটার মধ্যে কিছু কোথাও ভুল আছে। আরেকবার আমরা চেক করে নিই। দেখো কি বলেছে, যদি সরল সুদের হারে কোনো আসলের সুদ 9/12 অংশ হয়, বেশ 9/12 দিলাম, এবং সুদের হার ও বছরের সাংখ্যমান সমান হয়, সুদের হার এবং বছরের সাংখ্যমান সমান হয়, তবে সুদের হার কত হবে? ডেফিনেটলি এগুলো সব ঠিক আছে। তাহলে p ইন্টু 9/12 ইন্টু p ইন্টু r/100, ঠিক আছে, r স্কোয়ার ইকুয়াল টু 100 ইন্টু 9 900, নিচে আছে 12। তাহলে এটা যদি ভাগ করি 7 12 84, 6 0 12 5 60 75, তাহলে রুট 75 আসার কথা। আমি একবার মিলিয়ে নিচ্ছি, ওকে। আচ্ছা, অঙ্কটাতে যেটা করেছে সেটা হলো এটা 9/12 না করে ওরা লিখেছে এটা 9/16, ঠিক আছে। যাই হোক, ওরা কোয়েশ্চেনটাই সলভ করার সময় ওটাকে 9/16 করেছে, তো তোমরা 9/16 করে একবার দেখো কি হচ্ছে। 9/16 করে ওরা 7.5%টাকে কারেক্ট অ্যান্সার ঘোষণা করে রেখেছে ওদের বইয়ে। তো আমরা একবার দেখে নিই। দেখো এখানে যদি আমরা তাহলে 9/16 করি, তাহলে এখানে নিচে 16 চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 100 ইন্টু 9 বাই নিচে চলে আসবে 16, বেশ। তাহলে 16 যদি আসে, আর স্কোয়ারের ভ্যালু হলো এটা। এবার দেখো এটা আমরা কাটাকুটি করি একটু, ঠিক আছে, এক সেকেন্ড। দেখো তাহলে 16 দিয়ে যদি কাটো, এটাকে হয়ে যাবে তোমার 450, 2 দিয়ে কেটে দাও প্রথমে, 450/8 করে দাও। তাহলে আবার যদি 2 দিয়ে কাটো, এটা হবে তোমার 22 225/4, এটা হবে। তাহলে 225/4 হলো আর স্কোয়ারের ভ্যালু। তাহলে আর এর ভ্যালু কত হবে? এটাকে মুছে দাও, এক সেকেন্ড করে দিচ্ছি। দেখো এটা হবে কত, রুট ওভার অফ 225/4। তাহলে 225 মানে কত হয়, বর্গমূল 15 হয়, আর 4-এর বর্গমূল কত হয়, 2। তাহলে 15/2%, অর্থাৎ 7.5%। তাহলে এটাই ছিল এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। বইয়েও কিন্তু 7.5 কারেক্ট অ্যান্সার করেছে, বাট এই ডাটাটাই কিন্তু বইয়ে ভুল দেওয়া ছিল। এটা 9/16 অংশ হবে কারেক্ট, ওকে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে, বলছে একটা সমবায় তাঁত সমিতি ব্যাংক থেকে 15,000 টাকা ধার করে। টাকা ধার করার 5 বছর পরে সমবায় সমিতি সুদে আসলে 22,125 টাকা দিয়ে ব্যাংকের ধার শোধ করে দেয়। ব্যাংকের সরল সুদের হার কত? তাহলে এই কোয়েশ্চেনটা কি করে করবে, খুব সহজ। দেখো প্রথমেই দেখো, আমার 15,000 টাকা আমি ধার নিয়েছিলাম ব্যাংক থেকে ডেফিনেটলি, আর সুদ কত দিয়েছি বা সুদ আসল বাবদ কত দিয়েছি, 22,125 টাকা। তাহলে আমাকে ইন্টারেস্ট কত লেগেছে, ইন্টারেস্ট ইকুয়াল টু কত হবে না, 22,125 মাইনাস আমি কি বলবো, যে ইনিশিয়াল আমার যে টাকাটা ছিল, অর্থাৎ 15,000 টাকা আমি ধার নিয়েছিলাম। তাহলে এই টাকাটা কত হচ্ছে দেখো, 7,125 টাকা। 7,125 টাকা কিন্তু আমি ইন্টারেস্ট বাবদ দিচ্ছি। তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু আমরা কি জানি, P/T/100, এই ফর্মুলাটা তো শিখেছি। তাহলে ইন্টারেস্ট এখানে কত আছে, ইন্টারেস্ট এলো কত, 7,125 টাকা। প্রিন্সিপাল কত ছিল, 15,000 টাকা। রেট পার্সেন্টেজ বার করতে বলেছে, টাইম লাগিয়েছি দেখো 5 বছর, নিচে কত হবে 100। তাহলে দেখো 100 দিয়ে এটা কাটলো, দুটো শূন্য চলে গেল, 15 ইন্টু যদি 5 করি তাহলে 75। তাহলে আর ইজ ইকুয়াল টু এলো কত, 7,125 বাই নিচে আসছে 75, ঠিক আছে। তাহলে 5 দিয়ে যদি কাটি, এটা হবে 5 25 5 সরি, এটা হবে 5 15 75। তাহলে এটা হবে 15, আর ওপরে কত আসছে 5 14 70, 1 12 5 2 10 25, ওকে। আবার 5 দিয়ে যাবে, এটা হলো 3, আর এটা হলো 5 2 10, 5 8 40 25। তাহলে 8 5 13 2 15, 3 দিয়ে কেটে যাবে, দেখো 3 9 27 1 15, 95% চলে আসছে, 95% চলে আসছে, 95% চলে আসছে। কোথাও ভুল করেছি, 95% আসবে না, ঠিক আছে। এখানে ভুল যেটা করেছি সেটা দেখতে পেয়ে গেছি। এই 1500টা হবে তোমার 15,000, ঠিক আছে, এটা 15,000। তাহলে 15,000 যেই হবে, দুটো শূন্য কাটার পর এখানে একটা 100 দিয়ে ভাগ হবে এক্সট্রা। তাহলে এটা হয়ে যাবে 9.5%, ঠিক আছে, 9.5%, যেটার অর্থ হলো 9.1/2%, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু কত হবে, 9.1/2%। আশা করি বুঝতে পারলে। চলে যাবো নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বলছে কোশ্চেন নাম্বার 12, বলছে কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% সরল সুদের হারে সুদ বলছে 81 টাকা হবে। তাহলে সুদ 81 ইকুয়াল টু প্রিন্সিপাল কত 450, রেট কত 4.5, 4.5 টাকা আমরা কত লিখবো ক্যালকুলেশনের সুবিধার্থে 9/2 ইন্টু টাইম ডিভাইডেড বাই লিখবো 100, এটাই। তাহলে এখানে
একটা শূন্য কাটা পড়লো, ঠিক আছে। আর 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 অড আমরা বলতে পারি যে 9 দিয়ে একটা কেটে দিতে পারি, এখানে 9 চলে আসবে, ঠিক আছে। তার মানে এখানে সিম্পলি আবার 9 দিয়ে যদি এটা কেটে দিই, এটা 5 চলে আসবে। তাহলে টি ইজ ইকুয়াল টু যেটা হচ্ছে হলো 20/5 অর্থাৎ 4। 20 কি করে হলো, এই দুইটা নিচে নেমে গেছে, ঠিক আছে। তো টি ইকুয়াল টু কত হচ্ছে 4 ইয়ার্স, 4 বছর হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে সমহারে 300 টাকার 4 বছরের সরল সুদ এবং 600 টাকার 3 বছরের সরল সুদ একত্রে 150 টাকা হলে সুদের হার কত। তাহলে 300 টাকা 4 বছরের সরল সুদ, সুদের হারটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে সুদের হার আমি জানি না, R% ধরে নিচ্ছি। তাহলে 300 টাকার 4 বছরের সরল সুদ ইন্টু R/100 প্লাস 600 টাকার 3 বছরের সরল সুদ 3 ইন্টু R/100, এইটা সমান বলেছে দেখো 150 টাকা। তাহলে দেখো এখানে কত আসছে, এটা দিয়ে কাটলে 3, তার মানে 3 4 12 আর প্লাস এইখানে কাটলে আসছে 6, তার মানে 6 3 18 আর সমান এলো 150। তাহলে 12 আর 18 মানে 30 আর 30 আর মানে 150, আর আর ইজ ইকুয়াল টু বলতে পারি 5%। তাহলে 5% হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, বলছে কোনো নির্দিষ্ট আসলের 2 বছরে বা সুদটা কত হচ্ছে, বলছে 2 বছরে আসলের 1/5 অংশ হচ্ছে। বলছে কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে বাৎসরিক সুদের হার যদি একই থাকে। তাহলে এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ধরো আমার কাছে 100 টাকা ছিল, ঠিক আছে। তাহলে 100 টাকা যদি থাকে, এটা আমার আসল। তাহলে 2 বছরে বলছে আসল বা 2 বছরে সুদ কত হচ্ছে না, নির্দিষ্ট বছরে নির্দিষ্ট আসলের সুদ 2 বছরে আসলের 1/5 অংশ হচ্ছে। তাহলে আসলের 1/5 অংশ, তাহলে আসলের 1/5, আসল মানে কত 100 টাকা, তার 1/5 মানে কত 20 টাকা। তাহলে 20 টাকা সুদ পাচ্ছি 2 বছরে, ঠিক আছে। এবার এটা জিজ্ঞেস করছে যে কত বছরে ওই টাকা আসলের কি হবে, দ্বিগুণ হবে। কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে। তাহলে আসলের দ্বিগুণ হবে টাকাটা, ঠিক আছে, টাকাটা। তাহলে টাকাটা অ্যাকচুয়ালি হবে কত, 200 টাকা। তাহলে 100 টাকাটা 200 টাকা কত বছরে হবে, এটাই জাস্ট জিজ্ঞেস করছে, ঠিক আছে। দেখো আমি এখানে কিন্তু কোনো ফর্মুলার মধ্যে যাচ্ছি না, জাস্ট লজিক ওয়াইজ কোয়েশ্চেনের ভাষাটা বোঝার চেষ্টা করছি। তাহলে আমি যদি ব্যাংকে 100 টাকা রাখি এবং সেইটা থেকে আমি যদি 200 টাকা পেতে চাই, তাহলে ডেফিনেটলি আমাকে 100 টাকা সুদ বাবদ পেতে হবে। কি বাবদ পেতে হবে, 100 টাকা সুদ বাবদ পেতে হবে। তাহলে দেখো আমি 2 বছরে 20 টাকা সুদ পাচ্ছি। এবার এখানে আমরা উইকিং নিয়ম অ্যাপ্লাই করতে পারি। 2 বছরে আমি কত টাকা সুদ পাচ্ছি, 20 টাকা। আমার সুদ কত চাই, 100 টাকা। তাহলে কত দিয়ে গুণ করলাম, 5 দিয়ে। তাহলে এদিকেও আমার টাইম কত লাগবে, এখানে 5 দিয়ে গুণ করে দাও। তো 2 বছরে 20 টাকা পেলে 100 টাকা সুদ পেতে আমার 2 গুণিত 5, দ্যাট ইজ 10 বছর কিন্তু সময় লাগবে। তাহলে 10 বছর হয়ে যাবে প্রশ্নটা সঠিক উত্তর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15 বলছে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে বলছে 3 গুণ হবে। কত বছরে 3 গুণ হবে। তার মানে আমি এখানে বলতে পারি যে আমার প্রিন্সিপাল যদি মনে মনে ধরি 100 টাকা ছিল, তাহলে ইন্টারেস্টটা 3 গুণ, মানে সুদ আসল অর্থাৎ অ্যামাউন্টটা হবে 3 গুণ অর্থাৎ 300 টাকা হবে। তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু কি হয় না, অ্যামাউন্ট মাইনাস কি হবে, প্রিন্সিপাল। তাহলে দেখো 300 টাকা অ্যামাউন্ট হিসেবে চাইছি, প্রিন্সিপাল ছিল 100 টাকা, তার মানে 200 টাকা আমি সুদ চাইছি। তাহলে 200 টাকা আমার সুদ। ওকে, রেট পার্সেন্টেজ বলে দিয়েছে 5%, জাস্ট টাইমটা আমি জানি না, টি সমান কোশ্চেন মার্ক। তাহলে আই ইকুয়ালস টু, আই মানে 200 ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্টেজ মানে 5 ইন্টু টাইম বাই 100, এটা হয়। জাস্ট এখান থেকে কাটাকুটি করো, 100 100 চলে গেল, তাহলে 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 40। তাহলে 40 ইয়ার্স হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, বলছে এক ব্যক্তি বার্ষিক শতকরা 5 টাকা সরল সুদে, বার্ষিক শতকরা 5 টাকা, শতকরা 5 টাকা মানে 100 টাকায় 5 টাকা সরল সুদ। তার মানে বুঝতে পারলে 20% রেট সরল সুদে বলছে 2400 টাকা ব্যাংকে গচ্ছিত রাখেন। এইটা থেকে ভাষাটা বুঝতে হবে, শতকরা 5 টাকা সরল সুদ, তার মানে 100 টাকায় 5 টাকা সুদ। তার মানে রেট পার্সেন্টেজটা কত না, 5/100 ইন্টু 100। তার মানে সিম্পলি বলতে পারি যে 5%, ঠিক আছে, 5%, এটাই বুঝতে হবে যে 5% সরল সুদে 2400 টাকা ব্যাংকে গচ্ছিত রেখে দিল, ঠিক আছে। এইবার 3000 টাকা মূল্যের কোনো জিনিস ব্যাংক গচ্ছিত টাকা থেকে কিনতে গেলে তাকে কত বছর অপেক্ষা করতে হবে।
বলছে 3,000 টাকা মূল্যের কোনো জিনিস ব্যাংক থেকে কিনতে গেলে, এবার 3,000 টাকা জিনিস যদি আমি কিনতে যাই, তাহলে এই যে আমি টাকাটা রেখেছিলাম, কত টাকা রেখেছিলাম, 2400 টাকা রেখেছিলাম, তাহলে 2400 টাকা আমি ব্যাংকে রেখেছি, বাট আমি জিনিস কিনবো ক টাকার, জিনিস কিনবো আমি 3,000 টাকার, তাহলে আমার এক্সট্রা কত টাকা চাই, না 600 টাকা চাই। এটা সবাই বলবে যে এক্সট্রা আমার 600 টাকা চাই। আচ্ছা, এই 600 টাকাটা আমি পাবো কোথা থেকে, না ব্যাংক ওই যে রেট আমাকে দেবে বলেছে 5% হারে, এই 5% হারে রেট থেকে যত বছরে আমার 600 টাকা বাড়বে, সেই 600 টাকা ওখান থেকে পাবো। তাহলে এই 600 টাকাটা কত বছরে বাড়বে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো এখন ইন্টারেস্ট কত আমার 600 টাকা, প্রিন্সিপাল কত 2400 টাকা, রেট পার্সেন্টেজ 5%, আমি ইজিলি বার করে নিতে পারবো যে প্রিন্সিপাল ইকুয়াল টু কত হয় 2400, ইন্টারেস্ট কত 600 টাকা, রেট পার্সেন্টেজ কত 5 ইন্টু টাইমটা আমি জানি না, বাই করবো 100 পাস। দেখো 600 দুটো শূন্য কাটা পড়ে গেল, এদিকে 6টা কাটলে তোমার হয়ে যাবে 4, 5 দিয়ে যদি এটা কাটা হবে 20, তাহলে টি ইকুয়ালস টু কত আসছে 20×4=80। কিছু ভুল করলাম, ডেফিনেটলি কিছু ভুল করেছি। 2400 টাকার 5% হারে ক বছরে হয়, আচ্ছা 2400 টাকা, ইন্টারেস্টটা আর প্রিন্সিপালটা উল্টো পাল্টা জায়গায় লিখে দিয়েছি, এইখানে দেখে নাও উল্টো পাল্টা করেছি, এইখানে হবে 600, এখানে হবে প্রিন্সিপাল 2400 টাকা, বাস এখানে দুটো শূন্য কাটা পড়লো। ঠিক আছে, 6 দিয়ে এটা কাটলে হয় 4, 4 দিয়ে যদি কাটো এটা হয়ে যাবে তোমার 25, ঠিক আছে, এটা হবে 25, আর 5 দিয়ে যখন এটা কাটবে এটা হবে 5, তাহলে টিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে, টি ইকুয়ালস টু কত হয়ে যাবে, এই 5টা যখন এদিকে চলে আসবে তো টি সমান হয়ে যাবে 5 ইয়ার্স। তাহলে 5 ইয়ার্স হয়ে যাবে আমাকে অপেক্ষা করতে হবে, 5 বছর যদি আমি অপেক্ষা করি তাহলে 2400 টাকা থেকে 5% হারে আমি 600 টাকা পেয়ে যাব, তখনই কিন্তু আমি 3,000 টাকা মূল্যের ওই জিনিসটা কিনতে পেরে যাবো। কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, বলছে কোনো মূলধন সরল সুদে বার্ষিক হারে 2 বছরে 5,182 টাকা হয়। এই ডাটাটা যারা দেখতে না পাচ্ছ, এটাই লেখা আছে 5182 এত টাকা হয়, এবং 3 বছরে 5,832 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো 2 বছরে 5,182 টাকা হয়েছে, আর 3 বছরে কত হয়েছে 5,832 টাকা, তাহলে 2 বছর প্লাস 1 বছর সমান কত হয় 3 বছর, তাহলে 1 বছরের সুদটা আমি বার করে দিতে পারি, যে 1 বছরের সুদ কত হলো, ডেফিনেটলি 3 বছর শেষে যে সুদটা হয়েছে সেটা কত 5,832, সেখান থেকে যদি আমি 5,182 টাকা বাদ দিয়ে দিই এটা পেয়ে যাবো। তাহলে দেখো 2 থেকে 2 গেল 0, 8 রয়েছে 3, 5 হলো, এটা 2 হয়ে গেল, তোমরা 8 থেকে 2 গেল 6, তাহলে 650 টাকা হলো 1 বছরের সুদ। ঠিক আছে, তাহলে 2 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ যদি 650 টাকা হয়, 2 বছরের সুদ ডেফিনেটলি 650 ইন্টু 2, তার মানে 1200, আর 50 দুগুণে 100 কত হবে 1300 টাকা, তাহলে 1300 টাকা হলো 2 বছরের সুদ। তাহলে দেখো বলছে কোনো মূলধন সরল সুদের বাৎসরিক হারে 2 বছরে 5,182 টাকা হয়েছিল। এই কথাটার মানে কি, এই কথাটার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমার আসল কিছু টাকা ছিল, তার সাথে যে 2 বছরের সুদ যেটা আমি পেলাম কত 1300 টাকা, এটা যোগ করে সুদ আসল বাবদ টাকাটা আমার কত হয়েছিল 5,182 টাকা হয়েছিল। তাহলে আমাকে এখান থেকে আসলটা বার করতে হবে, তাহলে আসল ইকুয়ালস টু কত হবে, না এই অ্যামাউন্টটা থেকে এই 1300 টাকাটা আমি কি করব বাদ দিয়ে দেবো, তাহলে 5,182 থেকে আমার 1300 জাস্ট সিম্পলি বাদ যাবে, তাহলে অপশন দেখে বুঝতেই পারছি 3,882 টাকা হয়ে যাবে, 3,882 হয়ে যাবে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে দেখো, বাৎসরিক 5% হারে 3 বছরে 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে। তাহলে দেখো এই যে 5% হারে 3 বছরে 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, তো এটা তো একটা ডাইরেক্ট ফর্মুলাই আছে, কত হবে 8,000 ইন্টু 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 3 এত টাকা হবে। তাহলে এটা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখি যদি ক্যালকুলেশনে চলে আসে তাহলে ভালো কথা, আর যদি না আসে অন্য 1000টা রাস্তা খোলা আছে। দেখো 1 প্লাস 1/20, তার মানে এটা হলো 21/20 তার কিউব, তাহলে 8,000 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20 হবে। তাহলে দেখো 20 20 400, 400 ইন্টু 20 হলো 8,000, তাহলে এইটা আর এই 8,000টা কেটে যাচ্ছে, তাহলে সিম্পলি আসছে 21 ইন্টু 21 ইন্টু 21, এইটা ঠিক আছে। তাহলে 21 ইন্টু 21 ইন্টু 21 এই গুণটাও কিন্তু আমরা না করতে পারি, যাই হোক একবার করে দেখে নিতে পারো, বাট আমি বলবো এই গুণটা করার দরকার নেই। তাহলে এই টাকাটা হলো কি সুদ আসল, এই টাকাটা কি সুদ আসল,
তাহলে আমাকে জানতে চেয়েছে যে টাকার পরিমাণ কত হবে, চক্রবৃদ্ধি সুদটা কত হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, এই যে 21 × 21 এটা হলো সুদ আসল, সেখান থেকে আমাকে সুদটা বাদ দিতে হবে, অর্থাৎ 8,000 টাকা বাদ দিতে হবে। তাহলে দেখো এইটা কত হবে। এবার এবার এই ক্যালকুলেশনটাও কিন্তু আমরা ডিজিটাল সাম ইউজ করে করে দিতে পারি। দেখো কি করে করবো। এখানে 2 আর 1 ডিজিট সাম হলো 3, এখানে হলো 3, এখানে হলো 3, তাহলে 3 3 9, 9 3 27, 27 মানে ডিজিটাল সাম কত 9, 9 থেকে এইখানে ডিজিটাল সাম কত আসছে 8, তাহলে 9 থেকে 8 বাদ দিলে ডিজিটাল সাম কত আসছে 1। এবার 1 দেখো কোনটার ডিজিটাল সাম আসছে, এটা 1 + 1 2, এটা হবে না। এটা দেখো 6 1 7 1 8 1 9, এটাও হবে না। এইটা দেখো 2 আর 1 কত আসছে 3, এটাও হবে না। এইটা দেখো 6 1 7 আর 2 9 1 10, তাহলে 10 মানে 1 + 0, তার মানে 1। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে, অর্থাৎ 1261 টাকাটাই উত্তর হয়ে যাবে। 1261, তার মানে এই গুণটা তুমি যদি পেতে করো তুমি পাবে ডেফিনেটলি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কত পাবে, 9261 টাকা পাবে, সুদ আসল হয়ে যাবে। এবার 9261 থেকে যেই তুমি 8,000 টাকা আসলটা বাদ দিয়ে দেবে, সেই তুমি 1261, অর্থাৎ অপশন এতে যে অপশনটা দেওয়া ছিল সেটা পেয়ে যাবে। তাহলে দেখো এখানেও কিন্তু আমি ডিএস বা ডিজিটাল সাম ইউজ করে দিলাম, যেখান থেকে আমাকে কিন্তু এই গুণটা আর করে দেখতে হলো না। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 19। তো এই কোশ্চেনগুলো করার আগে আমি তোমাদেরকে বলি, যারা ডিজিটাল সামের কনসেপ্টটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও কমেন্টে। এগুলো ভালো ভালো কিছু ইন্টারেস্টিং ফান্ডা থাকে যেগুলো অনেক কষ্টে আমি শিখেছি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19 কি বলছে, চক্রবৃদ্ধি সুদে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ হয় 4 বছরে এবং ওই টাকা কত বছরে বলেছে 4 গুণ হবে। তাহলে দেখো কোনো টাকা দ্বিগুণ হয় 4 বছরে, তাহলে আমার যদি সাপোজ আমি 100 টাকা রেখেছিলাম, তো সেই টাকাটা সুদ আসলে কত বলছে 200 টাকা হচ্ছে, তার মানে আমার সুদ কত পেয়েছি এটা বুঝতে হবে। সুদ কত টাকা পাচ্ছি, 100 টাকা সুদ পাচ্ছি। সেই 100 টাকা সুদ পেতে আমার সময় কত লাগছে, 4 বছর। ঠিক আছে, এবার বলছে ওই টাকা কত বছরে 4 গুণ হবে, কত বছরে 4 গুণ হবে, অর্থাৎ 400 টাকা হবে। তাহলে 400 টাকা হতে গেলে আমাকে সুদ কত লাগবে, ডেফিনেটলি 300 টাকা সুদ লাগবে। তাহলে 100 টাকা সুদ পেতে আমার 4 বছর সময় লাগছে। ঠিক আছে, 100 টাকা সুদ পেতে আমার 4 বছর সময় লাগছে। তাহলে 300 টাকা সুদ পেতে কত সময় লাগবে, 3 দিয়ে গুণ হবে, তাহলে 4 × 3, যেটা কত হবে 12 বছর। তাহলে 12 বছর হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু আমি ফর্মুলা অ্যাপ্লাই না করেই করছি, জাস্ট কনসেপ্ট লাগিয়ে লাগিয়ে করছি। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে সরল সুদের হারে কোনো টাকা 10 বছরে সুদে আসলে মূল টাকার যদি 7 5 গুণ হয়ে যায় তাহলে সুদের হার কত হবে। তাহলে সরল সুদের হারে এখানে আমার বলছে তাহলে সুদ আসলে 7 5 গুণ হয়ে যায়, সুদ আসলে তার মানে কি, সুদ প্লাস আসল এইটা সমান কত 7 5, ঠিক। এইটাকেই যদি আমরা ব্রেক করি এটাকে বলতে পারি যে 1 + 2/5 হয়ে আছে, ঠিক। এটা বুঝতে পারলে, তাহলে এই 2/5টা আমি বলতে পারি আসল, আর 1 টাকাটা বলতে পারি সুদ, এরকম করে বলতে পারি, বা অন্যভাবেও তোমাদেরকে বলে দিচ্ছি দেখে নাও। অন্য যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, দেখো তাহলে আমরা জানি ইন্টারেস্ট ইকুয়াল টু কি হয়, PRT/100। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট এখানে বলেছে দেখো সুদে আসলে মূল টাকার 7 5 গুণ হবে। তাহলে মূল টাকাটাকে আমি যদি 5 ধরি, তাহলে সুদ আসলে টাকাটা কত হচ্ছে তার 7 5 গুণ, অর্থাৎ 5 5 গুণ, দ্যাট ইজ 7 টাকা হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট, এটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল। তাহলে আমার এখানে ইন্টারেস্ট কত 2 টাকা। ঠিক আছে, তাহলে এটাই আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। 2, প্রিন্সিপাল এখানে 5, রেট পার্সেন্টেজ জানি না, টাইম বলেছে 10 বছর, নিচে দিলাম 100, 10 দিয়ে এটা কাটলে 10, 10 দুগুণে 20/5, তার মানে আর হইলো 20/5, দ্যাট ইজ 4%। 4% হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 21 কি বলছে, সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে, বেশ কত সময় পর বলছে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে সরল সুদে। বেশ, তাহলে ঋণ পরিশোধ কি করে হবে না, আমার 800 টাকা ছিল প্রিন্সিপাল, তার সাথে রেটটা দেখে নিই, 800 × 6 × টাইমটা জানি না, T/100, এইটা সমান হবে, বলছে পরবর্তী জন 600 টাকা ধার নিয়েছে 10% রেটে, তাহলে 600 × 10 × T/100, বাস এইটা জাস্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো 800 600, তাহলে এই দিকে যদি নিয়ে আসি তাহলে এটা হয়ে গেল 200, 200 200 200 প্লাস এইদিকে দেখো এখানে কত হয়ে যাচ্ছে, দুটো শূন্য কেটে দাও,
তাহলে এখানে হচ্ছে 48t ইকুয়ালস টু এখানে হয়ে যাচ্ছে 6 10 60t। তাহলে অর বলতে পারি যে 200 ইকুয়ালস টু হচ্ছে 60 মাইনাস 48, তার মানে হচ্ছে 12t। অর আমরা বলতে পারি t ইজ ইকুয়াল টু 200/12। 200/12 মানে 100/6, 100/6 মানে এটা 50/3 হয় এখান থেকে, তার মানে 16 পূর্ণ 2/3 বছর। 16 পূর্ণ 2/3 বছর হয়ে যাবে। কেন করলাম দেখো, এটা প্রিন্সিপাল, এটা ইন্টারেস্ট, তাহলে এত টাকাই তো তোমাকে ফেরত দিতে হবে, সুদ আসল, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আর এটাও আমার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তো এই দুটো সমান বলেছে, তো দুটো সমান করলাম, ওখান থেকে জাস্ট টিটা বার করে নিলাম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22 বলছে এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটা সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছিলেন? আমি জানি না, x টাকা বিনিয়োগ করেছিল, কত পার্সেন্ট হারে? 12% সরল সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করেছিল, তাহলে এত টাকাটা কি পাবে? ইন্টারেস্ট পাবে। আর প্রিন্সিপাল তো 100 টাকায়, x টাকায় ছিল, তাহলে এটা হলো প্রিন্সিপাল, এটা হলো ইন্টারেস্ট, এই দুটো যোগ করে আমার অ্যামাউন্ট কত এসেছে? 450 টাকা। জাস্ট এইটা এবারে বার করতে হবে। দেখো এখানে 2 দিয়ে কাটো, এটা 50, 2 দিয়ে কাটলে এটা 6, এটা হবে 25, ঠিক আছে? তার মানে 25 আর 6 31x/25 ইকুয়াল টু হচ্ছে 450। or আমরা বলতে পারি x ইকুয়াল টু হবে 450 ইন্টু 25/31। জাস্ট এটা ক্যালকুলেশন করতে হবে এবার, আর তো কিছু উপায় নেই। সব আই হোপ ঠিক করেছি। এক ব্যক্তি 12% সরল সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য একটা সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। সরি 450 টাকা সুদ পান, তার মানে সুদ আসল করে দিলাম আমি, সুদ আসল করার দরকার নেই, জাস্ট এইটুকু করতে হবে, ঠিক আছে? ইন্টারেস্ট টুকুই আমাকে বলেছে, তাহলে ইন্টারেস্টটাই দেখে নাও। তাহলে ইন্টারেস্ট কত হবে না, এক্স টাকা রেখেছিল 12% হারে 2 বছরের জন্য, কত টাকা? এটাই বলেছে 450, জাস্ট এইটা ক্যালকুলেট করো। আর আমরা এক্স বলতে পারি কত, এখানে 2 দিয়ে কাটলে এটা 50, 2 দিয়ে কাটলে 6, এটা হবে 25। তাহলে 450 ইন্টু 25, নিচে আসছে 6, 2 দিয়ে কাটো এটা 3, ঠিক আছে? বা 3 দিয়ে কেটে দাও, এটা 2, আর এটা হবে 150। 2 দিয়ে কাটো যদি এটা, তাহলে এটা হবে 75, তাহলে 75 ইন্টু 25, 25 5 125 আর 5 হাতে রইলো 12, 25 7 175 আর 12তে 187, তাহলে 1875 টাকা হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 কি বলছে? বলছে একটা নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিলে মোট 162 টাকা সুদ পাওয়া যায়, সুদের হার কত? খুব সহজ, দেখো আমি সুদের হার r% ধরে নিচ্ছি, তাহলে 300 ইন্টু 4 ইন্টু r/100 প্লাস 500 ইন্টু 3 ইন্টু r/100 ইকুয়ালস টু বলেছে 162। তাহলে দেখো এখানে দুটো শূন্য গেল, মানে 3 3 4 12 আর প্লাস এদিক থেকে আসবে 15 আর ইজ ইকুয়াল টু কত আসছে? 162। আর বলতে পারি 27 আর ইজ ইকুয়াল টু 162, আর আর ইজ ইকুয়াল টু 162/27। 3 দিয়ে কাটো, এটা 9, এটা হলো 3 5 15, আর 1 12 3 4, তাহলে 9 দিয়ে কাটলে এটা হলো 6, তো 6% হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আর কোশ্চেন নেই। দেখো তাহলে এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না একদম, ওকে? সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে এই ভিডিওতে আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যত যত কোয়েশ্চেন এসেছিল সেগুলো সব ডিসকাস করে নিলাম। তাহলে এই ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো নতুন টপিক নিয়ে বা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। ততক্ষণে কিন্তু ভিডিওটা যতটা পারছো তোমরা কিন্তু শেয়ার করতে থাকো। বাই বাই।